সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই বলেছিলেন যে ঢাকার ভেতরের কোনো চেনা পরিচিত জায়গার ঘটনা শেয়ার করতে, এবং কমেন্টে অনেকেই বলেছিলেন যে ঢাকায় কি কোনো অদৃশ্য শক্তি বা ভয়ঙ্কর ঘটনা ঘটে না। হ্যাঁ, তাদের উদ্দেশ্যেই বলছি। ঢাকা শহরেও এমন সব ঘটনা ঘটে যা আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না। আজকের ঘটনাটা শুধুমাত্র সেই মানুষগুলোর জন্য যারা আসলে শুনতে চান যে ঢাকার ভিতরে এমন কিছু ঘটে কিনা। আসলে অদৃশ্য শক্তি এমন এক জিনিস যা পৃথিবীর প্রায় সকল জায়গায় বিরাজ করে। আমি এর আগে লন্ডন, প্যারিস, গ্রিক, ভারতের মতো বড় বড় জায়গার ঘটনা শেয়ার করেছিলাম। যাই হোক, ঢাকার মতো এমন জনবহুল এলাকাতেও হরর ঘটনা ঘটে, এবং ব্ল্যাক ম্যাজিকের মতো ঘটনাও এই জায়গায় ঘটে থাকে। সেই এমনই একটি ঘটনা আজকে আপনাদেরকে আমি শোনাতে চলেছি। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। এটি সবার পরিচিত রোড, এয়ারপোর্ট রোডে, অর্থাৎ ঢাকার এয়ারপোর্ট রোডের একটা ঘটনা। গুগলে বা ইউটিউবে খুঁজলেই অনেকেই পাবেন ঘটনাটা। গভীর রাতে প্রায় অনেক গাড়ি চালকরা সেই রোড দিয়ে যাওয়ার সময় একটি মহিলা বা বাচ্চাকে দেখতে পায়, সাদা পোশাক পরা, যা কিনা গাড়ির উল্টো দিক থেকে দৌড়ে আসে এবং গাড়ির সামনে দিয়ে চলে যায়। তো অনেকে কি করে, সে সময় হার্ড ব্রেক করতে না পেরে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলে আর কি। এবং এয়ারপোর্ট রোডে প্রায় ড্রাইভার নাকি সেই সাদা পোশাক পরা বাচ্চা অথবা সেই মেয়েটিকে দেখেছে আর কি। তো আমিও কয়েকজনের কাছ থেকে এই ঘটনাটা শুনেছিলাম যে লুকিং গ্লাসে এমন কাউকে দেখা যায়। আমার এক মামার সাথে সেম ঘটনাটি ঘটে। আসলে সে গ্রাম থেকে এসেছিল তার বড় ভাই মানে বড় মামাকে উঠিয়ে দিতে, এবং আমার সেই বড় মামা দেশের বাইরে যাবে, তাই তিনি সাথে করে আসলেন। তার প্লেনের সময় ছিল রাতের কোনো এক সময়। তিনি যেভাবে বলছিলেন সেভাবেই বলছি, অর্থাৎ আমার সেই মামা যেভাবে ঘটনাটা বলছেন সেভাবেই বলছি। ভাইয়াকে প্লেনে উঠিয়ে দিয়ে আমার গাজীপুরে যাওয়ার কথা, মানে আমাদের বাসায় যাওয়ার কথা। কিন্তু সেখানে গেলে হয়তো আর ঢাকাতে আসতে হবে না, এইভাবে কলাবাগানে আমার এক বন্ধু সবুজের সাথে দেখা করে একটু আড্ডা দিয়ে তারপর আসবো ভাবলাম। অর্থাৎ যদি গাজীপুর চলে যায় তাহলে হয়তো বা শহরের দিকে তেমন একটা আসা হবে না। তাই আমার এক বন্ধু সবুজ, তার সাথে একটু আড্ডা দিয়ে তারপর যাওয়ার প্ল্যান করলাম আর কি আমি। যাই হোক, রাত 9:40 আমি কলাবাগানে আমার সেই বন্ধুর সাথে বসে বসে আড্ডা দিলাম আর কি। খাওয়া দাওয়া করে রওনা দিব, তখন বন্ধু বলল তার গাড়ি আছে, মানে সে পাঠাও চালায়। এবং আমি আজকে আসবো বলে আমার সেই বন্ধু আজকে সেই পাঠাও নিয়ে বের হয়নি। এবং এক বন্ধুকে সে কল করে বলল, তোর গাড়িটা একটু দে, আমি আমার বন্ধুকে গাজীপুরে নামিয়ে দিয়ে আসি। অর্থাৎ সে আমাকে গাজীপুরে নামিয়ে দিয়ে আসার জন্য তার এক বন্ধুর কাছে গাড়ি চাইলো আর কি। তো যার কাছে গাড়ি চাইলো সে রাজি হয়ে গেল গাড়ি দেওয়ার জন্য। সেখানে যেতে যেতে আমাদের অলমোস্ট 11:45 বেজে গেছে আর কি। তো যে বন্ধুর কাছে তিনি গাড়ি চাইলেন তার বাসায় গিয়ে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। দেওয়ার পরে আমার সেই বন্ধু আমাকে নিয়ে রওনা দিল, অর্থাৎ আমাকে সে গাজীপুরে ড্রপ করে আবার সে বাসায় ফিরে আসবে আর কি। তো আমরা সেই বাসায় যখন আড্ডা দিয়ে গাড়িটা নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম, তখন ঠিক ঘড়িতে রাত 12টার মতো সময়। যাক, রাত 12টার সময় ঢাকা শহর মোটামুটি ফাঁকাই থাকে, তাই বেশ জোরেই গাড়ি চালাচ্ছিল আমার বন্ধু সবুজ। গাড়ি চালাচ্ছি আর দুই বন্ধু মিলে গল্প করছি। তো এভাবে খিলক্ষেত পার হওয়ার পর, সবাই জানেন যে খিলক্ষেত পার হওয়ার পরে এই রোডটা তেমন একটা জ্যাম থাকে না, এবং সেখানে রাস্তাটা প্রায় সময় ফাঁকা থাকে রাত 12টার পরে। রাত যখন 12:30 বাজে তখন আমরা খিলক্ষেতের যে রাস্তাটা সেটা পার করে আর একটু সামনের দিকে গেলাম আর কি। আমি আর আমার বন্ধু কথা বলছিলাম, আমাদের গাড়িটা মোটামুটি স্পিডে চলছিল। এমন সময় আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হলো যে লুকিং গ্লাসে একটা মেয়ে সাদা পোশাক পরা গাড়ির পেছন পেছন আমাদের গাড়ির সাথে দৌড়াচ্ছে। অর্থাৎ পেছন থেকে সেই মেয়েটা আমাদের গাড়ির পেছন পেছন দৌড়িয়ে আমাদেরকে, মানে আমাদের সাথে পাল্লা দিচ্ছে আর কি। বিষয়টা এমন যেন আমাদের গাড়ির সাথে সাথে সে দৌড়াচ্ছে, অথচ আমাদের গাড়ির স্পিড এত বেশি যে এটা কোনোদিন কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদের গাড়ির স্পিড ছিল তখন 90 থেকে 80-র মধ্যে।
আর 90 থেকে 80 কিলোমিটার স্পিডে কোনো মানুষের পক্ষে দৌড়ানো কখনোই সম্ভব না। বাট আমি লুকিং গ্লাসে স্পষ্ট দেখছি যে সাদা পোশাক পরা একটা মেয়ে, এবং সে অনবরত দৌড়িয়ে চলছে আর কি। তো এই দৃশ্য দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই, এবং আমি তাড়াতাড়ি আমার বন্ধু সবুজকে বলি, অর্থাৎ যে গাড়ি ড্রাইভ করতেছিল, আমি তাকে বলি যে বন্ধু, তুই লুকিং গ্লাসে কিছু দেখেছিস? আর এটাই ছিল আমার ভুল। আমি কেন তাকে এটা বললাম? আমার সেই বন্ধু লুকিং গ্লাসে তাকিয়ে বলল, কই, কিছু দেখছি না তো। এই কথা যখন আমার বন্ধু বলছিল, ঠিক সেই সময় উল্টো পাশ থেকে একটা মেয়ে দৌড়ে এসে গাড়ির সামনে দিয়ে চলে গেল। তখন আমার বন্ধু সবুজ হার্ড ব্রেক করে মেয়েটার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল আর কি। অর্থাৎ এতটা স্পিড আমাদের গাড়ি আসছিল, হার্ড ব্রেক করার পরেও কিছুতে গাড়িটাকে থামানো যায়নি। তো আমার বন্ধু সেই মেয়েটার গায়ের উপর দিয়েই গাড়িটাকে তুলে দিল আর কি। তাই আমাদের গায়ে তেমন একটা বেশি ব্যথা লাগেনি, কিন্তু আমাদের দুজনেরই হাত পা কাঁপতেছে। এটা আমরা কি করলাম? এত রাতে একটা মেয়েকে মেরে দিলাম। আমরা দুই বন্ধুর কেউই সাহস করতে পারছি না যে গাড়ি থেকে নেমে দেখবো যে মেয়েটা মারা গেছে কিনা, এবং অথবা মেয়েটার কি অবস্থা, এটা গাড়ি থেকে নেমে দেখার সাহস আমাদের দুজনের কারোই হচ্ছে না। যাই হোক, একটা সময় ভাবলাম যে যাই হবার হবে, আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে সবচাইতে বেশি অবাক হলাম, সেখানে কেউ নেই। এতটা রাস্তা খুঁজলাম, চারপাশে তাকালাম, আশেপাশে দেখলাম, কোথাও কোনো মেয়ে নেই। অথচ কিছুক্ষণ আগে স্পষ্ট দেখলাম যে একটা মেয়ে লুকিং গ্লাসে আমাদের পেছন পেছন দৌড়াচ্ছে, একেবারে সাদা ড্রেস পরা। আবার সেই মেয়েটাই আমাদের গাড়ির সামনে এসে পড়লো। এত অবাক আমি আগে কোনোদিন হইনি। সবুজ বলল, আমি দেখেছি যে মেয়েটা গাড়ির সামনে পড়েছে, কিন্তু মেয়েটা কোথায় গেল? যাই হোক, আমরা দুই বন্ধু আশেপাশে সেই মেয়েটাকে খুঁজে না পেয়ে বললাম যে গাড়ি ছাড়ার আগে কোনো মেয়ে দেখেছিস, সাদা ড্রেস পরা কোনো মহিলা? তখন আমি বললাম, না, আমি তো এই ধরনের কাউকে দেখি নাই। আমি সবুজকে বললাম, আচ্ছা বাদ দে, তুই চালা গাড়ি, কিছু হবে না, সমস্যা না, আল্লাহ ভরসা, স্পিড একটু কমিয়ে নে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সবুজের হাত পা তখন জানি কেমন করে কাঁপতে ছিল, কারণ কিছুক্ষণ আগে যে ঘটনার সম্মুখীন আমরা হয়েছি, হাত পা কাঁপারই কথা। আমি গাড়ি টাড়ি চালাতে পারি না, না হলে কিন্তু আমি সেদিন রাতে ড্রাইভ করতাম। আমি দেখেছিলাম যে একবারে সবুজ গাড়ি চালানোর মতো অবস্থায় ছিল না সে। যাই হোক, সেখান থেকে ছেড়ে আসার পর এয়ারপোর্ট ক্রস করেই একটি ফুটওভার ব্রিজ পড়ে। ঠিক সেই ফুটওভার ব্রিজে ঘটলো আরো ভয়ানক ঘটনা। ওভার ব্রিজের উপর সেই সাদা কাপড় পরা মেয়েটিকে আমি আর সবুজ একসাথে মাথা নিচু আর পা উপরে দিয়ে ঝুলতে দেখি। চারদিকে গাড়ি মোটামুটি একেবারে ফাঁকা। রাত প্রায় তখন 1টার মতো বাজতে চলেছে। স্বভাবতই গাড়ি চারি কম, এবং আমাদের গাড়ি খুব স্পিডে চলছিল তখন। এমন সময় আমরা দেখি যে এয়ারপোর্টের ওখানে যে ওভার ব্রিজটা আছে, সেই ওভার ব্রিজে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে একেবারে সাদা কাপড় পরা একটি মেয়ে ঝুলে আছে আর কি। জিহবাটা এতটা নিচে ঝুলছিল যা কিনা আমাদের গাড়ি ছুঁই ছুঁই ভাব, মনে হয় যে জিহবাটা নেমে এসে আমাদের গাড়ি স্পর্শ করবে, এভাবে ঝুলছিল সেই মেয়েটা। যাই হোক, এটা দেখার পরে আমার বন্ধু সবুজ সে স্পিড না কমিয়ে সেম স্পিডে গাড়িটা চালিয়ে নিতে শুরু করলো আর কি। সেম স্পিডে সে গাড়ি চালাতে শুরু করলো। এরপর আর কোনো সমস্যা হয়নি, এয়ারপোর্টের রাস্তাটা পার হয়ে এলাম। বাসায় যখন ঢুকলাম তখন রাত প্রায় 2:30টার মতো বাজে। আমি অনেক জোর করা সত্ত্বেও সবুজ আমাদের বাসায় থাকতে রাজি হলো না, অর্থাৎ সে বললো যে আমাকে ড্রপ করেই সে আবার ঢাকায় রওনা দিবে আর কি। তা আমি অনেক বললাম যে আজকে রাত্রে থেকে যাওয়ার জন্য, যেহেতু রাতে আমরা অনেক প্যারানর্মাল কিছু দেখেছি, তাই এইভাবে তার যাওয়াটা ঠিক হবে না। ওকে অনেক জোরাজোরি করলাম থাকার জন্য, বাট কাল সকালে ওর ডিউটি আছে, সেজন্য ও থাকতে রাজি হলো না। যাই হোক, আমি তাকে বললাম যে ঠিক আছে, তুই দোয়া দরুদ পড়ে বের হ, সমস্যা নাই। আমি সেই রাতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে তাকে কল করলাম, তার ফোন বন্ধ। প্রথমে টেনশন না হলেও যখন দিনের 12টা বাজে তখন তাকে ফোন করি, তখনও দেখি তার ফোন বন্ধ। এখন তো আমার পুরো টেনশন হওয়া শুরু হয়ে যায় আর কি। তো যে বন্ধুর গাড়িতে সে নিয়েছিল সেই বন্ধুকে ফোন করলাম যে সবুজ আছে কিনা আপনাদের কাছে। তো সেই বন্ধু যেটা বলে
মানে সে অনেক রেগে যায় আর কি, এবং রেগে আমাদেরকে বলে যে আপনাদেরকে গাড়িটা দিছিলাম আর আপনারা আমার গাড়িটা সর্বনাশ করে ছেড়েছেন, এই সে আমার গাড়ির এই হয়েছে সেই হয়েছে। মানে তার কথা বোঝা গেল যে তার গাড়িটার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। সবুজের কথা বলতেই সে তার সবুজের বন্ধু আমাকে যেটা বলে যে সবুজ হাসপাতালে। আমি তো আশ্চর্য হয়ে যাই, সবুজ হাসপাতালে কেন? তখন তার বন্ধু বলে যে সবুজ সেদিন রাতে আপনাকে দিয়ে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে। আমার বন্ধুর অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি 1 মিনিটও দাঁড়িয়ে না থেকে চলে গেলাম হসপিটালে আর কি। হসপিটালে গিয়ে দেখি যে সবুজ শো অবস্থায় আছে এবং তার হাতে স্যালাইন দেওয়া। তো আমি সেদিনের মতো সবুজকে হাসপাতাল থেকে দেখে বাসায় চলে আসি আর কি। তো বাসায় আসার 3-4 দিন সবুজের সাথে আর আমার কথা টথা হয় না। যখন সে একটু সুস্থ হলো তখন সে আমার সাথে দেখা করতে আসলো আর কি। এবং আমার সাথে দেখা করতে এসে সে যা বলে, সে যে বন্ধুটির গাড়ি নিয়েছিল, অর্থাৎ সেই বন্ধুটির নাম ছিল রাকিব, রাকিবের ব্যবহারে সে খুব কষ্ট পেয়েছিল, এটা আমাকে বলে। এবং এটা বলে যে রাকিব যে আচরণ করলো আমার সাথে, তাতে বন্ধুর পরিচয় পেলাম আর কি। তো আমি তাকে বললাম, কেন, রাকিবের গাড়ির কি হয়েছে? এরপর সবুজ আমাকে যেটা বলে সেটা শুনে আমার গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা। সেই রাতে আমাকে দিয়ে যখন সে ফিরছিল, ভালোই গাড়ি চালাচ্ছিল, স্পিড হাই দিয়ে 30 মিনিটের মধ্যেই সে চেয়েছিল যে ঢাকায় ঢুকে যাবে। গাড়ি চালাতে চালাতে একেবারে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছিল সে, মানে অর্থাৎ এয়ারপোর্টের যে ওভারব্রিজটা আছে সেখানে চলে এসেছিল। সব রাস্তা ফাঁকা, তাই এয়ারপোর্ট পার হওয়ার পর শেখ হাসিনার একটা বড় ছবি দেওয়া। শেখ হাসিনার সেই বড় ছবিটা পার হবার পরে সে নাকি ওই মেয়েটাকে আবার দেখতে পায়। অর্থাৎ সেদিন রাতে আমাকে নিয়ে আসার সময় যে মেয়েটাকে সে দেখতে পায়, সাদা কাপড় পরা, প্রথমে আমাদের গাড়ির পেছনে দৌড়াচ্ছিল, পরে আমাদের গাড়ির নিচে পড়েছিল, এবং সর্বশেষ আমরা যে মেয়েটাকে সেই ওভারব্রিজের উপর ঝুলন্ত অবস্থায় দেখতে পাই, সে নাকি আবার সেই মেয়েটাকে দেখতে পায়। এবং সেই মেয়েটা নাকি জানালার কাছে এসে টকটক করে নক করতেছে। অবাক ব্যাপার, গাড়ি চলছে, সেই মেয়েটা দৌড়াচ্ছে এবং মানে চলন্ত অবস্থায় একটা গাড়িকে সে নক করছে, মানে ভাবা যায়। আর মেয়েটার মুখ নাকি কি বিভৎস, মানে পুরো সাদা। এটা দেখে সবুজ গান অফ করে সূরা পড়া শুরু করলো, অর্থাৎ গাড়ির ভিতরে তখন গান চলতেছিল আর কি। তো সবুজ যখন দেখলো যে একটা মেয়ে দৌড়াচ্ছে এবং চলন্ত অবস্থায় একটা গাড়িকে সে হাত দিয়ে বারবার নক করছে, এবং তার মুখটা কোনো স্বাভাবিক মানুষের মুখের মতো ছিল না, একেবারে বিভৎস রকমের একটা মুখ। তখন সবুজ তাড়াতাড়ি গাড়ির ভিতরে যে গানটাকে বন্ধ করে দেয়, করে দিয়ে সে তাড়াতাড়ি সূরা কেরাত পড়তে শুরু করে আর কি। একটু পরেই দেখে সূরা কেরাত পড়া শুরু করার পরে সেই মেয়েটি আর নাই। খিলক্ষেত ব্রিজের সামনে সে চলে আসে। এবার খিলক্ষেত ব্রিজের সামনে যখন আসে তখন সে বুঝতে পারে তার গাড়ির উপর লাফ দিয়ে কিছু একটা পড়েছে, এবং সেই শব্দ কতটা ভয়ানক কেউ জানে না। এটার পরে যখন সে বুঝতে পারলো যে তার গাড়ির উপর ভয়ানক কিছু পড়েছে, তখন সে এতটা ভয় পেয়ে যায়, সে গাড়ি কন্ট্রোল করতে না পেরে ব্রেক করে আমার সেন্স হারিয়ে ফেলে আর কি, অর্থাৎ সে গাড়ির মধ্যেই সেন্স হারিয়ে ফেলে। তারপরে তার গাড়িটা গিয়ে একটা বড় পিলারের সাথে ধাক্কা খায়, এবং সেখান থেকে পুলিশ এসে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পরে 2-3 দিন তার জ্বর থাকে। তো 2-3 দিন জ্বর থাকার পরে তাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করার জন্য। যে হুজুর হচ্ছে বিভিন্ন জিন টাইপের এবং প্রেতাত্মা অথবা যে অশরীরী অশুভ শক্তিগুলো ছিল তাদের চিকিৎসা করতেন। তো সেই হুজুর তার উপরে একটা জিন চালান করেন, এবং জিন চালান করার পরে সেই হুজুরটা যেটা বলেন জিনের মাধ্যমে, যে তার উপর খারাপ জিন অথবা শয়তানের নজর ছিল। কিন্তু প্রথমবারে তাকে কিছু করতে না পেরে, অর্থাৎ যখন আমি তার সাথে ছিলাম তখন কিছু করতে না পেরে, পরের বারে তাকে একলা পেয়ে তাকে আর ছাড়েনি, তাই তার উপর আক্রমণ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া করেন আপনাদের বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, এটা সেই হুজুরটা বলে আর কি। যাক, আমার বন্ধুর মুখ থেকে এই ভয়ঙ্কর ঘটনা শোনার পরে আমার ঢাকা শহর সম্পর্কে ধ্যান ধারণা পাল্টে গেল আর কি।
মানে আমি আরো অনেকের কাছ থেকে শুনেছি এয়ারপোর্টের এই রাস্তায় অনেকেই রাতের বেলায় বিভিন্ন ধরনের ভৌতিক জিনিস দেখে থাকেন, বিশেষ করে সাদা কাপড় পরা কোনো মহিলা অথবা একেবারে দবদবে সাদা রঙের কাপড় পরা কোনো মেয়ে গাড়ির পেছন পেছন দৌড়াচ্ছে, এবং যেটা লুকিং গ্লাসে স্পষ্ট সে ড্রাইভাররা দেখতে পান আর কি। হয়তোবা আমরা একটা জিনিস আরো বেশি ভয়ঙ্কর দেখেছিলাম যে এয়ারপোর্টের সেই ওভার ব্রিজের নিচে সেই মেয়েটা ঝুলছে। এটা শোনার পরে আমি ভাবলাম যে আসলে ঢাকা শহরের মতো জায়গায় ওই সব ঘটতে পারে। যাই হোক, এই ছিল আমার ঘটনা। ঢাকারই আরেকটি ঘটনা শেয়ার করবো আপনাদের কাছে আমি যদি সময় পাই। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধু, আমরাও আপনার সুস্থতা কামনা করছি। আশা করছি পরবর্তীতে ঢাকা শহরে আপনার কোনো ঘটনা থাকলে সেই ঘটনাগুলো আপনি আমাদের সাথে শেয়ার